তুই আমাকে বিয়ে করছিস কেন? আজ বাসর রাত, তবু একটা পাপ্পিও দিস না। বাসরাতের নতুন বউয়ের মুখে তুই নামক ডাকটা শুনে খানিকটা অবাক হলাম। কোথায় ভেবেছিলাম বর এই করবে সেই করবে। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। এই, তুই আমাকে বিয়ে করছিস কেন? আজ বাসর রাত, তবু একটা পাপ্পিও দিস না। মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিস। কোথায় ভেবেছিলাম বর এই করবে সেই করবে। শাকচুন্নি বান্ধবীদের কথার সাথে কোনো মিল দেখতে পাচ্ছি না। বাসরাতের নতুন বউয়ের মুখে তুই নামক ডাকটা শুনে খানিকটা অবাক হলাম। কি হলো, কিছু বলছিস না কেন? বিয়ে কেন করেছিস? কিছু করবি না? না করলে ফল কাটা ছুরি গলায় চালিয়ে দিব। এই এই তুই ভয় পাচ্ছিস কেন? ছুরি তো চালাবো আমার গলায়, আর ফাঁসি হবে তোর। সরি, তুই করে বলে ফেললাম। আচ্ছা বাদ দেন ওইসব, তাকান আমার দিকে। আমার বুকের ঠিক বাম পাশটায় একটা তিল আছে। বুকের বাম পাশে তিল থাকলে নাকি বর অনেক রোমান্টিক হয়। পিচ্চি বউয়ের মুখে এসব কথা শুনে বিশ্ব দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলাম, মানে কি বলছেন এসব? এসব কি বলতে হয়? চুপচাপ ঘুমান, নইলে নিচে শুতে হবে। বয়স 15 হবে কিনা সন্দেহ, কথা বলে কি এক একটা। হাই আল্লাহ, কি বলেন আপনি? না আমার স্বামী? ভাবি বলেছে স্বামীর কাছে সব বলতে হয়। আচ্ছা, আরো কোথায় কি আছে বলবো কি? জানেন আমার না নাফির কাছে। আল্লাহ আমাকে বাঁচাও, মেয়েটা তো দেখছি আমায় পাগল বানিয়ে ছাড়বে। এই পিচ্ছি, চুপ করবে তুমি? শুনেছি বাসর ঘরে নাকি এই হয় সেই হয় স্বামী আর স্ত্রীর মাঝে। আপনি তো দেখছি কিছুই করছেন না। একটা কিস তো করতে পারেন। চাই রোমান্টিক আপনি। আচ্ছা জড়িয়ে নিতে তো পারেন, তা না করে মাঝখানে কোলবালিশ দিয়ে রাখছেন। কার কাছে শুনেছ? কেন, ভাবির কাছে। আর কি শুনেছ? ভাবি বলছে স্বামী যেমন যেমন করতে বলে তেমনি করতে। ও আচ্ছা, খুব ভালো তোমরা ভাবিটা। এখন ঘুমিয়ে যাও। তোমার ভাবি বলেছে না স্বামী যা বলেছে তাই করতে? সো তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। তাহলে ঘুমাবো? বাসটাতে নাকি ঘুমাই না, তুমি কি আমাকে ঢপ দিচ্ছ? আচ্ছা কোলবালিশটা সরাও, মাঝখানে ইন্ডিয়া পাকিস্তান করে রাখছো কেন? এই পিচ্ছি, চুপ করবে? আমার জীবনটা নরক বানাতে এসেছে। ঘুমা বলছি। বাসটাতে কত কি করে শুনেছি, স্বামী স্ত্রী, আর আমাকে ঘুমাতে বলছো। আচ্ছা একটা আইডিয়া শুনবেন আপনি? আবার আইডিয়া? আচ্ছা বলো, কি বলবে? বাসটাতে কি কি করে আপনি বলেন, আমি সব করব। আইডিয়াটা চমৎকার না? এই কতবার বলবো তোকে, স্ত্রী হিসেবে মানি না, তারপরও তুই প্যাচ প্যাচ করস খান। আপনি না মানলে কি হবে, আমি আপনাকে মনে প্রাণের স্বামী হিসেবে মানি। বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়। যখনই আল্লাহ তাআলার কালাম পড়ে 3 বার কবুল বলেছি, তখন থেকে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। শুধু ইহকালে নয়, পরকালেও আপনাকে স্বামী হিসেবে আল্লাহর কাছে চাইব। আচ্ছা, এখন তুমি ঘুমাবে নাকি নিচে নামিয়ে দিব? যত সব, জীবনটা শেষ করে দিয়েছে। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল, ছিল বাসরাত নিয়ে কত পরিকল্পনা, কিন্তু এমন কপাল যে বাচ্চা মেয়েটাকে বিয়ে করতে হবে তা কখনোই জানতাম না। আচ্ছা একটা পাপ্পি দিই আপনাকে। এই বলে মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। আমার চোখ ছেড়ে বন্ধ হয়ে গেল। পিচ্ছির নাকের গরম শ্বাস জানান দিচ্ছে পিচ্ছিরা কতটা কাছে চলে এসেছে আমার। আমি ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস ঠাস করে চর বসিয়ে দিলাম। রেগে বললাম, এই মেয়ে, বাসরাতে শখ থাকছে? নাকে টিপ দিলে দুধ বের হয়ে আসবে, আর সে কিনা বাসরাত নিয়ে লাফালাফি। যত সব, হিটলারটা আমার জীবনটা এভাবে নষ্ট করে দিবে কখনো ভাবিনি। আপনি ভুল বলছেন। নাকে চাপ দিলে দুধ বের হয় না, নাক টিপ দিলে পচা বের হয়, দুধ তো বের হয়। আল্লাহ কই রাখছো আমায়? এই টেবিল মেয়ে, চুপ করবি? কিচ্ছু এত কথা বলতে হয় না। সত্যি বললে টেফিল হয়ে যায়। আর আমি পিচ্ছি না, আমার বয়স 14 বছর 3 মাস 17 দিন। মনে মনে ভাবছে মেয়েটাকে মারা ঠিক হয়নি, কিন্তু কি করব, পিচ্ছি মেয়েটার জন্য হিটলারটা আমার ভবিষ্যৎটাই নষ্ট করে দিল। আচ্ছা আপনি ঘুমান। আর হাতে ব্যথা পেয়েছেন কি? কথাটা শুনে নিজের অজান্তেই খারাপ লাগলো। পিচ্ছিটার দিকে তাকাতেই মনে হচ্ছে একটা পূর্ণিমার চাঁদ। এত সুন্দর করে মেয়ে হতে পারে। মুখ দিয়ে রংধনুর আভা বের হচ্ছে, এই পিচ্ছিটার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে, তারপরটা জোরই লাগছে। আচ্ছা, তোমার নাম কি? আমাকে বিয়ে করার সময় নাম শোনেননি? তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, হিটলারটার জন্য বিয়ে করেছে। এখন নামটা কি বলবে? এখন বলে লাভ নেই, বিয়ে করে ফেলেছে। শোনেন, আমার নাম কারিমা জাহান কথা। আচ্ছা কথা,
সরি, তোমার লাগেনি তো? এই যে নাও, টিস্যু দিয়ে রক্তটা মুছে নাও। আপনি না বলেছেন আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না? না মানলে আমার চুরি কষ্ট পেতেন না। ওই চুপ করবি? তোকে স্ত্রী হিসেবে কোনোদিন মানি না, আর মানবো না। কাউকে টিস্যু দেওয়া মানে তাকে বউ হিসেবে মেনে নাও না। এই বলে বালিশটা নিয়ে চলে গেলাম সোফাতে। আর একটু থাকলে আমি পাগল হয়ে যাব। কই যাচ্ছেন আপনি? জান নামে যাচ্ছে। চুপচাপ এখানে শুয়ে থাকবে, নইলে তোকে ফ্লোরে শুয়ে থাকতে দিব। আচ্ছা ঠিক আছে। বাতিটা অফ করে শুরু শুরু ভাবছে হিটলার আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিবে। তোবা শুনলে বাসে এসে আমাকে খুন করবে, নইলে সে নিজের গাড়ি নিজে চাপা মরবে। বারবার তোমার কথা মনে পড়ছে। দুজন দুজনকে নিয়ে কত স্বপ্ন দেখেছে, আর মাঝখানে হিটলারটা পিছিয়ে মেয়েটাকে দিয়ে বিয়ে করে দিল। ও, আপনাদের তো পরিচয়টা দেওয়া হয়নি। আমি জিসান আহমেদ রাজ, অনার্স কমপ্লিট করে বাবার মানে হিটলারের হোস্টেলে খাচ্ছে। হঠাৎ রুমের বাতি কে জন্য চালিয়ে দিল। এই পিচ্ছে কি করো? কেন দেখতে পাচ্ছেন না আপনি? কাপড় কেন খুলছো? আমি কাপড় পরে ঘুমাতে পারি না। সত্য সব। এই কাপড় পরো, আর যদি কাপড় খুলতে দেখছে কিছু করবো। আপনি না বললেন ঘুমাতে? এত ভারী কাপড় পরে কেউ ঘুমায়? কেউ না ঘুমালে তুই ঘুমাবি। ঘুমা বলছি। বলতেই কাকে যেন কল দিয়ে বলল, বাবা, আমার স্বামী আমাকে কাপড় খুলতে দেয় না। কথাটা বলতে মুখটা চেপে ধরলাম। এই তোমার কি হয়েছে? এসব কি বাবাকে বলতে হয়? তো কি করব, কাপড় পরে ঘুমাতে পারি না, তাই বাবাকে ডাক দিচ্ছি। বাবা বলেছে যদি কোনো সমস্যা হয় বাবাকে বলতে। আচ্ছা তাহলে কাপড় খুলে ঘুমা। কথাটা বলতে দেরি হয়েছে, মেয়েটা কাপড় খুলতে দেরি হচ্ছে না। বুঝিয়ে সুঝিয়ে কোন রকম কাপড়টা গায়ে রাখতে বলে এসে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা নুসরাত দরজা ধাক্কাচ্ছে আর ভাবি ভাবি করছে। নুসরাতের ডাকে ঘুম ভাঙতে চেয়ে দেখে সকাল হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে বালিশটা নিয়ে বিছানা রাখতে দেখি কথার কাপড় নিচে পড়ে আছে। আল্লাহ, এ কেমন বউ কপালে জুটল, শাড়ি পরে ঘুমাতে পারে না। অন্যদিকে তাকে উঠতে বললাম, ও, কি হয়েছে মা? ওহ কি হয়েছে মা? এই বলে জোরে ধাক্কা দিতে কথার ঘুম ভেঙে যায়। কি হয়েছে? কাপড় পরে নাও। এখন আবার বলো না আমি কাপড় পরতে পারি না। আমি সত্যিই কাপড় পরতে পারি না, আপনি পরিয়ে দেন। আমি পরাতে পারি না। বড় বড় কথা বলতে তো পারো, কাপড়টাই পরতে পারো না। আর হ্যাঁ, কাপড় পরাতে পারলেও আমি তোমাকে কাপড় পরিয়ে দিব না, নিজে পরে নাও। বাবা, ও বাবা, আপনার ছেলে আমাকে শাড়ি পরিয়ে দেয় না। ওই চুপ করবি তুই? চুপ কর। আমি বাবাকে বলবো তুমি রাতে শাড়ি টেনে হিচড়ে খুলে এখন পরিয়ে দিচ্ছ না। মেয়েটার কথা শুনে মনে হচ্ছে 7 আপকে বিষ ভেবে খেয়ে মরে যায়। তুমি মরার কথা বলো কেন? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ মরার কথা বলো না। যেদিন কালিমা পড়েছি সেদিন থেকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করেছি। তোমার পায়ে যদি একটা কাঁটা ফোটে সেটাও আমার কলিজাতে ফোটে। আমি কি করব? আমি শাড়ি পরতে পারি না। আচ্ছা আমি পরতেছি, তাও তুমি অলক্ষণে কথা মুখে এনো না। মেয়েটার দিকে তাকাতেই বুকটা কেমন করে উঠল। পিচিটার চোখে পানি চিকচিক করছে, তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, আচ্ছা মনে থাকে জানো, নিজেও শাড়ি পরা শেখো। আচ্ছা আমি পরতেছি। পিচি মেয়েটা শাড়ি পরছে। এ কি, শাড়ি পরছে নাকি শরীরে কাপড় পেঁচাচ্ছে? নিজের অজান্তেই হেসে ফেললাম। আমি পরতে পারি না, এভাবে হাসার কি হলো? কথাটা বলার সাথে সাথে শাড়িটা খুলে গেল। আমি অন্যদিকে তাকিয়ে বললাম, লজ্জা শরম কিছু মা বাবা শিক্ষা দেয়নি? আপনি কি কোরআন পড়তে জানেন না? পিচ্ছিমের মুখে এমন কথা শুনে খানিকটা বিস্মিত হলাম। কি বলছে সব? শাড়ি পরার সাথে কোরআনের কি সম্পর্ক? আপনি কি জানেন না আল্লাহ তাআলা বলেছেন স্বামী স্ত্রী একে অন্যের পোশাক স্বরূপ। আমি ছোট মানুষ শাড়ি পরতে পারি না, কোথায় আপনি পরিয়ে দিবেন তা না করে অন্যদিকে ফিরে আছেন। আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ বৈধভাবে দেখতে পারবেন আপনি। এখানে অন্যদিকে ফিরে থাকার কি আছে? দেন না আমাকে শাড়ি পরিয়ে। পিচ্ছিরের কথা শুনে পিচ্ছির দিকে তাকালাম। পিচ্ছিরা লজ্জায় লাল হয়ে গেছে, চোখ বুজে আছে, আবার খুলে সুন্দর করে কুচি দিয়ে শাড়ি পরিয়ে দিচ্ছে। আর মেয়েটা চোখ বন্ধ করে আছে, লজ্জায় সুন্দর মুখটা লাল হয়ে গেছে। লজ্জা পেলে যে পিচ্ছিটাকে এত সুন্দর লাগে না দেখলে অজানা থেকে যেত। ফ্লোরে পরে থাকা শাড়িটা হাতে সম্পূর্ণ কুচি দেওয়ার পর নাকের কাছে গুজে দেওয়ার সময় কেমন যেন কেঁপে উঠল। পিচ্ছির নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঠোঁট দুটি কাঁপছে। পিচ্ছির ঠোঁট দুটো হঠাৎ আমার ঠোঁটের সাথে মিশে যাওয়ার আগে আমার হাতটা ধরে ফেলল। কি হলো? প্লিজ আয় না, আর আমি পারছি না, শরীরটা থরথর করে কাঁপছে। কেন, কি হয়েছে?
শরীর খারাপ করলো নাকি? না। এই বলে শাড়ির কুচিটা হাতে নিয়ে নিচে গুজে দিয়ে বলল, হাতারাম কিছুই বোঝে না, কোথায় হাত দিলে কি হয়। কথাটা বলে পেটিয়ে গেল কথা। পিচ্চিটার কথা শুনে ফ্লোরে বসে পড়লাম। পরে রুম থেকে বের হতেই সবাই হা করে তাকিয়ে আছে। বললাম, আমি কি চিড়িয়াখানার বান্দর যে এভাবে সবার টাকা থাকা লাগবে? মনে মনে ভাবছে হিটলারটা আমার জীবন নষ্ট করে দিয়ে কিভাবে হা করে তাকিয়ে আছে। আমার কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। পিচ্চিরা মুখ ধরে হাসছে, মনে হয় সব দাঁত ভেঙে দেয়। সত্যি কি বিয়ে করে চিড়িয়াখানার বান্দর হয়ে গেলাম? বললাম, কি হলো, সব হাসছে কেন, বলবে তো? তখন বোন বলল, ভাইয়া তুমি ঠিক মতো লিপস্টিক দিতে পারো না, ভাবি তুমি ভাইয়াকে সুন্দর করে সাজিয়ে দিও। সবার মাথার উপর দিয়ে গেল। সবে হাসতেছে, কিন্তু কেন হাসে তা তো একবার বলবে, বুঝতেছি না। ওই জান্নাত, ফাজলামি না করে বল কি হয়েছে? আমি কি বিয়ে করে জোগাড় হয়ে গেলাম? তোরা যেভাবে আসছিস মনে হচ্ছে আমি চিড়িয়াখানা থেকে বের হয়ে আসলাম। ভাইয়া তোমার মুখে লিপস্টিক লেগে আছে, যাও ফ্রেশ হয়ে আসো। মানে রাতে পিচিরা এমন কাজ করেছে? নিজের উপর নিজের রাগ হচ্ছে। পিচিরাকে দেখি মিটি মিটি করে হাসছে, আর মনে মনে হয়তো ভাবছে, দেখো এখন কেমন লাগে রাতে আমাকে ঠকানোর ফল। পিচিকে ঠকালে আল্লাহ বিচার করে। দৌড়ে চলে গেলাম ওয়াশরুমে, ফ্রেশে ব্রেকফাস্ট করে নিলাম। সন্ধ্যাবেলায় ফোনটা ক্রিঙ্কিং করে বাজছে। ফোন ধরতে ওপাশ থেকে চাপা কান্নার আওয়াজ। ফোনের ওপাশ থেকে কোনো কথা আসছে না, শুধু চাপা কান্নার আওয়াজ ছাড়া। বুকের ভেতরটা হাহাকার করছে, কলিজাটা কত বিক্ষত হয়ে যাচ্ছে। কারণ ফোনের ওপাশে যে মানুষটি কান্না করতেছে সে আর কেউ নয়, সে আমার ভালোবাসার মানুষ, সাথী। নিজের অজান্তে চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে। প্রায় 5 মিনিট পর ওপাশ থেকে সাথী বলল, কি অপরাধ করেছিলাম? কেন করলে আমার সাথে এমন? আমি তো তোমার পায়ের নিচে একটু কারো জায়গা চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কলিজাতে ছুরি চালিয়ে দিয়ে বিয়ে করে নিলে। 3 বছরের মেমোরি কিভাবে ভুলে যাব? তাই সিদ্ধান্ত নিয়েছি সুইসাইড করব। যে জীবনে আমার ভালোবাসার মানুষকে পাবো না, সে জীবন রেখে কি করব? সাথীর মুখে সুইসাইডের কথা শুনে থমকে গেলাম। মনে হচ্ছে কে যেন আমার বুক থেকে কলিজাটা বের করে নিচ্ছে। কি বলবো কিছুই ভাবতে পারছি না। সাথীকে বললাম, কিভাবে কথার সাথে বিয়ে হয়েছে আমার। সাথীকে বললাম, ওই মেয়েকে কাবিনের 6 লক্ষ টাকা দিয়ে আগামী 6 মাসের মাঝে ডিভোর্স দিব বলে সাথীকে একটা পাপ্পি দিয়ে ফোনটা রেখে দিলাম। পিছন দিকে তাকাতে দেখে পিচ্ছিটা আমার পিছনে দাঁড়ানো, চোখ থেকে অশ্রু গান গড়িয়ে পড়ছে। আমি ফিরে তাকাতেই দৌড়ে রুমে গিয়ে দরজা লক করে দিলাম। যাবার আগে বলে গেল সে এ জীবন রাখবে না। আমি যাওয়ার আগে দরজা লক করে দিল পিচ্ছিটা। খুব ভয় হচ্ছে। দরজার কাছে গিয়ে বললাম, প্লিজ আমার পিচ্ছি বউ, দরজা খোলো, আর অমন কথা বলবো না, খুব কষ্ট হচ্ছে। মনে মনে ভাবলাম, মা বাবাকে ডাক দেয়, পিচ্ছিরা যদি কিছু করে ফেলে। যখনই মাকে ডাক দেব তখনই পিচ্ছিরা দরজা খুলে বলল, কি বললা? আমি তোমার পিচ্ছি বউ? তুমি কি করে ভাবলে আমি সুইসাইড করব আর এই শাকচুনিটা তোমার সাথে ঘর করবে? আমি তোমায় ছাড়ছি না, তবে আমি সব শ্বশুরকে বলে দিব। বলবো তুমি এক শাকচুনিকে বলছো যে তুমি তাকে বিয়ে করবে, আমাকে ডিভোর্স দিবে। আরে না, মজা করছে, আমার বউটা কত কিউট। মিথ্যে গুছিয়ে বলতে হয়, আমাকে ঢপ দিচ্ছ। আমি বাবাকে ঠিকই বলে দিব। প্লিজ কথা বলো না। বলবো না, তবে একটা শর্ত আছে। কিসের শর্ত? আমাকে 5 মিনিট এক টানা কিস করতে হবে। হোয়াট? কিস? লিপ কিস। সম্ভব না, প্লিজ পাগলামি করো না। করব। আমি না তোমার বউ? বাস্যটাতে কিছু করছো না? বিড়াল মারছো নাকি অন্য কিছু? একটা বিড়াল ধরে মারলে কি এমন ক্ষতি হতো? ভাবি তো বলে দিল ঠিক মতো বিড়াল মারতে, এখন আবার লিপ কিসও করতে চাচ্ছ না। আমি ছোট বলে ঠকাচ্ছ? আমি বাবাকে সব বলে দিব। বলবো যে তুমি, দাঁড়াও বলছি, বাবা, ও বাবা। কথাটা বলার আগে অনিচ্ছা সত্যি নিজেকে বাঁচাতে পিচ্ছিরা ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। চোখ জোরে বন্ধ হয়ে আছে। পিচ্ছিরা শক্ত করে জোরে ধরে আছে আমায়। আমি ছাড়াতে চেয়েও ছাড়াতে পারছি না। হঠাৎ দরজার বাইরে থেকে ছোট বোন জান্নাত ডাকছে। জান্নাত দরজা ধাক্কা মেরে খোলার সাথে সাথে কথাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিলাম। জান্নাত বলল, বাবা তোকে আজ অফিসে যেতে বলেছে। আচ্ছা, বাবাকে বল আমি অফিস যাচ্ছি। বাসা থেকে বের হয়ে স্বস্তির নিঃশ্বাস নিলাম। পেচিটার হাত থেকে বাঁচলাম। গাড়িতে থাকা অবস্থায় একটা মেসেজ আসলো। মেসেজ লেখা, ইমোতে আসো। ইমোতে গিয়ে দেখি সাথী হাত কেটে পিক দিয়েছে। সাথে সাথেই ফোন দিলাম। কতক্ষণ রিং হওয়ার পর ফোন ধরলো সাথে।
এই পাগলি কেউ এমনটা করে? আমি কাকে নিয়ে বাঁচবো? আমি যে তোমাকে ছেড়ে বাঁচবো না। কি করব? তোমার বউ হয়ে তোমার বাড়িতে আমার যাওয়ার কথা ছিল। নিজের ভালোবাসার মানুষ অন্যের বুকে, যাকে নিজের থেকে বেশি ভালোবাসলাম, আজ সে আমার না। কেন যে আল্লাহর আমাকে এসব দেখার জন্য বাঁচিয়ে রেখেছে, আমি সত্যি বাঁচতে চাই না। যে জীবনে তোমাকে পাবো না, সে জীবন রেখে লাভ কি বলো? প্লিজ থামবে তুমি? আমার যা সহ্য হচ্ছে না। তুমি আজ বিকেলে প্লিজ আমার সাথে পার্কে দেখা করো। আচ্ছা, 4টায় দেখা করব। এদিকে অফিস শেষ করে 4টায় পার্কের দিকে রওনা দিলাম। পার্কে গিয়ে দেখে সাথী নীল শাড়ি পরে বসে আছে। সাথীর পাশে গিয়ে বসলাম। বাতাসে সাথীর চুল থেকে মাতাল হাওয়া আসছে। আমার বসা দেখে সাথী আমার দিকে চেয়ে কেঁদে দিল। সাথীর চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে। মনে হচ্ছে আমার হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হচ্ছে। সাথীর কালো কালো চোখ জোড়া চোখের পানিতে লিপটে আছে। চোখগুলি ফুলে গিয়েছে। হাতের দিকে তাকাতেই কলিজাটা কেঁপে উঠল। সাথীর হাতে ব্যান্ডেজ। বুঝতে বাকি রইল না যে এটা সাথীর পাগলামি। চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। কিভাবে ভুলবো 3 বছরের ভালোবাসা? এই, তুমি কাঁদছো কেন? তুমি না আমার প্রাণ। আর কত কষ্ট দিবে জানো? যখন শুনেছি তোমার বিয়ে হয়ে গেছে, মনে হয়েছে প্রাণটা কেউ বের করে নিয়েছে। কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে, সব আজ শেষ। আমায় একটু বুকে জড়িয়ে নেবে? সাথীর বলতে দেরি হয়েছে, কিন্তু পাগলিটাকে শক্ত করে জড়িয়ে নিতে দেরি হয়নি। বুকটা কেমন যেন ভিজে ভিজে লাগছে। পাগলিটার চোখের পানি দিয়ে গার শার্টে ভিজে যাচ্ছে। পাগলিটা এমন ভাবে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে ছোট্ট বাচ্চা ভয় পেলে যেভাবে আঁকড়ে ধরে থাকে, ঠিক সেভাবে জড়িয়ে আছে আমায়। এভাবে কিছুক্ষণ জড়িয়ে থাকার পর বললাম, কি হলো? আর কতক্ষণ জড়িয়ে ধরে থাকবে আমায়? সবাই ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে। কি করব? তোমার বুকটাতেই যে আমার ঠাঁই। জানো রাজ, প্রতি রাতে স্বপ্ন দেখতাম তোমায় নিয়ে, কিন্তু আজ তুমি অনেক কাছে থেকেও অনেক দূরে। রাজ, আমার কপালে একটা চুমু দিবে? খুব কাছে পেতে ইচ্ছে করছে তোমায়। নাও না চুমু। আবার বুকে টেনে নিয়ে কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। আচ্ছা রাজ, তুমি না বলেছো যে তুমি ওই মেয়েকে ডিভোর্স দিবে? হ্যাঁ। তাহলে আমার মাথা ছুঁয়ে কসম করো যে ওকে তুমি ডিভোর্স দিবে। আর যদি ডিভোর্স না দাও, তাহলে আমার মরা মুখ দেখবে। সাথীর কথাটা জানো কলেজেতে গিয়ে বিঁধল। নিজের অজান্তে সাথীর মাথায় হাত রেখে ওয়াদা করলাম কথাকে ডিভোর্স দেব। কথা বলার সময় পিচ্ছের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। এরপর সাথীকে ওর বাসায় পৌঁছে দিয়ে ফোনটা বের করে দেখে 73টা মিস কল। ফোন সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারেনি। কথা কোথাও নেই। মা বলল ফ্রেশ হয়ে আসতে। ফ্রেশ হওয়ার জন্য যখনই বাথরুমের দরজা ধাক্কা দিয়েছে, তখনই এক চিৎকার। ও মা গো, ভূত! কথার চিৎকারে কথার দিকে তাকাতে দেখে পিচ্ছিটা শাওয়ার নিচ্ছে, আর তার শরীরে কোনো কাপড় নেই। এক দৌড়ে বাথরুম থেকে বের হয়ে সোজা রুমে গিয়ে বসে আছে। কিছুক্ষণ পর দেখে পিচ্ছিরে ভেজে চুলে আয়নার সামনে গিয়ে বসলাম। শাড়িটা কোন রকম শরীরে পেঁচে আছে। আমার শরীরটা রাগে ফাটতেছে। বাথরুমের ঘটনার কথা মনে করে তাই জিজ্ঞেস করলাম, এই পিচ্ছি মেয়ে, বাথরুমে শাওয়ার নিলে দরজা লক করে নিতে হয় না? নিতে হয় তো। আমি তো জান্নাতকে বলেই দিয়েছি যে আমি দরজা বন্ধ করে শাওয়ার নিতে পারি না, আমার ভয় লাগে। আর ওকে পাহারা দিতে বলেছি যেন কেউ না আসে। মনে মনে বলছে, এই জন্য তো ডেভিল বোনটা ওয়াশরুমে যেতে দেখে মুচকে মুচকে হাসলো। এদিকে পিচ্ছিটার দিকে চেয়ে দেখে পিচ্ছিরা চোখে কাজল দিতে গিয়ে চোখের নিচে লেপটে ফেলেছে। যতটা না রাগ হচ্ছে তার চেয়ে বেশি হাসি পাচ্ছে। এই গোমরা মুখো, হাসো কেন? আমি কি করব? কখনো কোনোদিন সাজিনি, কিন্তু তুমি আমাকে আদর করো না, ভালোবাসো না, তাই আমার লক্ষ্মী ননদিনীটা আমাকে এইভাবে সাজতে বলেছে। কিন্তু আমি তো কাজল দিতে পারি না। দিয়ে দাও না, সেদিনের মতো শাড়ি পরিয়ে দাও না। পিচ্ছিরার কথা শুনে খুব রাগ হচ্ছে। বাবা যে কি দেখে পিচ্ছিটাকে আমার ঘাড়ে চাপিয়েছে। এই পিচ্ছি, আরেকবার শাড়ি এবং কাজল দিয়ে দেওয়ার কথা বললে ঘর থেকে বের করে দিব। পিচ্ছিরা কথা শুনে কান্না করে দিল। হেঁচকি দিতে দিতে বলল, আমাকে তাড়িয়ে দিও না। তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমার যে কেউ নেই তুমি ছাড়া। আমি রুম থেকে বের হয়ে গেলাম। মা খাবার বেড়ে দিলে যখনই খাবার মুখে দিতে যাব, তখনই মা বলল, রাজ বাবা কথা মাতা খায়নি, কথা বলেছিল তুই আসলে খাওয়াবেন। জানিস বাবা, ছোট মেয়ে তো, সারাদিন এত বলার পরও কিছু খায়নি। অজান্তে মনটা খারাপ হয়ে গেল পিচ্ছিমের পাগলামি দেখে। মাকে বললাম, আচ্ছা মা তুমি বসো, আমি কথাকে নিয়ে আসছে। এইবার রুমে গিয়ে দেখে
পিচিরা ড্রেসিং টেবিলের সামনে বসে এখনো কাঁদছে। এই কথা তুমি খাওনি কেন? স্বামীকে ছাড়া স্ত্রী খায়? আচ্ছা চলো একসাথে খাবো। আর হ্যাঁ, আজকের পর খাওয়ার সময় হলে খেয়ে নেবে, আমার জন্য অপেক্ষা করবে না। না, আমি খাবো না। তুমি একটা পচা, আমাকে আদর করো না। খেতে পারি, তার আগে আমার চোখে কাজল দিয়ে দিবে, কালকের মতো শাড়ি পরিয়ে দিবে। জানো, তোমার স্পর্শ আমার অঙ্গ জুড়ে থাকে। তুমি বোঝো না তোমার স্পর্শে আমি কতটা শিহরিত। নিজের অনিচ্ছা সত্ত্বেও পিচিরা চোখে কাজল এবং শাড়ি পরিয়ে দিলাম। রাতে একসাথে খেয়ে একটা বালিশ আর চাদর নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম, পিচিরাকে খাটে শুতে দিয়ে। এদিকে পিচিরা খাটে শুয়ে থাকবার জন্য বললেও ধমক দিতে আর কিচ্ছু বলেনি। রাতে ঘুমিয়ে গেছে। হঠাৎ বুকটা ভারী ভারী লাগছে। চোখ খুলতে ভূত দেখার মতো ভয় পেলাম, কারণ কথা আমার বুকে শুয়ে আছে। চাঁদের আলো জানলার কাজ ভেদ করে পিচিরার মুখে পড়ছে। এত মায়াবতী লাগে কোনো মেয়েকে, না দেখলে অজানা থেকে যেত। হঠাৎ সাথের কথা মনে হতে পিচিটাকে বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য ধাক্কা দিতে আরো শক্ত করে জড়িয়ে ধরল। এ কি করছো? ওটা বলছি। আমার স্বামীকে আমি চড়িয়ে ধরে আছি, এতে খারাপের কি? আমার অধিকার আমি আদায় করে নিব। বুক থেকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বললাম, তোকে বলছি না আমাকে স্বামী না ভাবতে? কেন জড়িয়ে ধরে থাকিস? আমি বলছি না তোকে ডিভোর্স দিব? কথাটা বলতেই খাট থেকে চলে গেল কথা। আমি আবার গভীর ঘুমে হারিয়ে গেলাম। এদিকে ঘোরের একটা বাজতে কথা ঘুম থেকে ওঠে। সুন্দরভাবে অজু করে 2 রাকাত নামাজ শেষ করে মনোযোগ ধরে বলতে লাগলো, হে পরওয়ার দেগার, আমার আল্লাহ, তুমি তো সর্বশক্তিমান। তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তুমি ছাড়া তো আমার কষ্ট বোঝার মতো কেউ নেই। এই মধ্যরাতে পৃথিবীর সবাই যখন গভীর ঘুমে, তখন তোমার অভাগী বান্দিটি তোমার দরবারে 2টি হাত তুলে ধরেছে। তুমি কি দেখো না আল্লাহ, আমি আমার স্বামীকে কতটা ভালোবাসি? আমার বুক থেকে আমার স্বামীকে তুমি কেড়ে নিও না। তোমার পবিত্র কালাম পড়ে বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি। এই বাঁধন ছিন্ন করো না, বাঁচবো না আল্লাহ। ও আল্লাহ, আমার স্বামীর পায়ের নিচের জায়গাটুকু আমাকে ভিক্ষা দাও। কথাটা বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল। বাবা আজকে অফিস যেতে না বলে কথাকে কলেজে ভর্তি করে দিতে বলল। আমি বাবার কথা না করতে পারি না, তাই অনিচ্ছা সত্ত্বেও ডিস্টার্বকে নিয়ে বাইকে করে রওনা দিলাম। কলেজের গেটে বাইক দাঁড় করানোর সাথে সাথে যা দেখলাম তা দেখার একেবারেই প্রস্তুত ছিলাম না। এখন আমি কি করব ভেবে পাচ্ছি না। সাথে কেমন করে যেন তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। কথাকে কলেজে ভর্তি করে দিয়ে যখনই কলেজ গেট থেকে পার হয়েছে, তখনই দেখে কলেজের পাশে রেল লাইনও একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মিনিট 10 পর ট্রেন আসবে। বুঝতেছে না কি করব। বাইক নিয়ে একটু কাছে যেতে বুকটা কেঁপে উঠল। সাথে রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছে। ট্রেন আসার শব্দ হচ্ছে। মিনিট 5 মাঝে ট্রেন আসবে। এদিকে সাথীকে ডাকছে, সাথে চোখ বন্ধ করে আছে। এদিকে বাইক রেল লাইনের সাইডে পাথরের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। বাইক পড়ে আমার উপর। আমি খুব চেষ্টা করছি আমার উপর থেকে বাইক সরাতে, কিন্তু পারছি না। এদিকে দেখা যাচ্ছে ট্রেন প্রায় কাছে এসে পড়েছে। বুকের হার্টবিট বেড়ে যাচ্ছে। সাথীকে কলেজে চেয়ে ডাকছে, তারপরে সাথী শুনছে না। না, এই দৃশ্য আমি সহ্য করতে পারবো না। মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছে। চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরছে। হাঁটু কেটে রক্ত বের হচ্ছে। বুকটা ফেটে যাচ্ছে। পাগলের মতো আল্লাহকে ডাকছে আর বাইক সরাতে চেষ্টা করছে। মনে মনে বলছে, হে আল্লাহ, আমাকে শক্তি দাও। আমার হৃদয়টা রেললাইনের মাঝে। হে পরম করুণাময়, রহম করো। আর বাইক সরানোর জন্য চেষ্টা করছে। এদিকে আল্লাহর নাম নিয়ে বাইক ধাক্কা দিতে বাইক সরে যায়। ট্রেন প্রায় কাছে এসে পড়েছে। দৌড়ে গিয়ে সাথীকে রাস্তা থেকে সরিয়ে বুকে ছড়িয়ে নিলাম। সাথী কাঁদছে। এখনো হাঁটু থেকে রক্ত বের হচ্ছে। সাথী কান্না করে আমার শার্ট ভিজিয়ে দিচ্ছে। এদিকে সাথীকে বুক থেকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বললাম, এই পাগলি, কেন আমার পাগলামি করছো? জানো না তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না? কেন মরতে যাচ্ছিলে? আমি তো সে কবেই মরে গিয়েছি। মারা গিয়েছি তখনই যখন শুনেছি আমার ভালোবাসার মানুষ অন্য মেয়েকে বিয়ে করেছে। চোখ দিয়ে আশা শ্রাবণ ঝর্ণাধারা নেমেছিল। বিরহের অনলে প্রতিনিয়ত করেছি আমি। আমার দেহটা ছাড়া আত্মাটা সে কবেই মরে গেছে। জানো, আজ যখন তোমার বাইকের পিছনে ওই মেয়েটাকে দেখলাম, কলিজাটা ফেটে যাচ্ছিল আমার। মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাব। আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। কি করব? তোমাকে একজন জড়িয়ে ধরে থাকবে আর আমি কিভাবে দেখব?
তাই ট্রেনের নিচে পড়ে তুমি হিনা এই জীবন নিঃশেষ করতে চেয়েছিলাম। কেন বাঁচালে আমাকে? আমি যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। বলতে পারো কেন এতটা ভালোবাসার পরও তুমি আমার নও? কেন আজ তোমার বুকে অন্যজনের ঠাঁই? যে স্বপ্নগুলো তোমায় নিয়ে দেখতাম, সেই স্বপ্নগুলো অন্য কেউ দেখে। প্লিজ তুমি আমাকে গলা টিপে হত্যা করো, নয়তোবা তোমার পায়ের নিচে আমাকে একটু জায়গা দাও। জানো রাজ, তুমি বিয়ে করার পর একটা রাতও আমি ঘুমাতে পারি না। প্রতি রাতে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি। তোমার বুকে একটু জায়গা দিবে? একটু জড়িয়ে নাও না প্লিজ। নাও না, নাও না প্লিজ। সাথীর মুখে আমার কথা শুনে বুকের বাপাসটা চিনচিন ব্যথা করছে। চোখ দিয়ে টুপটাপ করে পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। কিছু ভাবতে পারছি না। খুব ইচ্ছে করছে সাথীকে জোরে ধরে বলে, সাথী খুব ভালোবাসে তোমায়, নিজের থেকেও বেশি। মনে হচ্ছে কথাটা বললে বুকের ব্যথাটা কমবে, তাই সাথীকে হ্যাঁচকে টান দিয়ে শক্ত করে বুকে জড়িয়ে নিলাম। কপালে একটা চুমু দিয়ে বললাম, বড্ড ভালোবাসে, খুব বেশি ভালোবাসে তোমায়, হয়তো নিজের জীবনের চেয়েও বেশি। পাগলিটা কেঁদে কেঁদে শার্ট ভিজিয়ে ফেলছে। পাগলিটা আরো শক্ত করে জোরে ধরে আছে আমায়। এদিকে সাথীকে বললাম, খুব শীঘ্রই আমরা বিয়ে করছে, কথাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিচ্ছে। সাথী ডিভোর্সের কথা শুনে আবারও জোরে ধরে কপালে চুমু দিয়ে চলে গেল। এদিকে ফোনের দিকে তাকিয়ে দেখে 2টা বেজে গেছে। তার মানে 30 মিনিট আগে কলেজ ছুটি হয়ে গেছে। তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে কলেজের সামনে যেতে অবাক হয়ে গেলাম। অনেকগুলো মেয়ে জমা হয়ে আছে। কাছে গিয়ে দেখে কথা ছোট বাচ্চার মতো কাঁদছে। কয়েকটা মেয়ে বোঝাচ্ছে। আমি কাছে যেতে দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি আর কলেজে আসবো না, তুমি আমায় ভালোবাসো না। কখন কলেজ ছুটি হয়েছে, ছেলেরা কিরকম ভাবে আমার দিকে তাকায়, আমার ভয় লাগে না? সবাইকে বলে দিচ্ছি, আমার দিকে তাকালে চোখ তুলে ফেলবে আমার বর। ঠিক বলেছি তো? সবাই হাসছে মুখ ধরে। পাশ থেকে একটা মেয়ে বলে ফেলল, ভাইয়া পৃথিবীতে খুব কম ছেলে আপনার স্ত্রীর মতো বউ পায়। একটা মেয়ে যে স্বামীকে এত ভালোবাসতে পারে, সারাটা দিন ক্লাসের মাঝে আপনার কথাই বলেছে। আপনি নিতে আসতে দেরি করেছেন বলে ছোট ছোট বাচ্চা মেয়ের মতো কাঁদতেছে। হাসিও পাচ্ছে, আবার কান্না আসছে। এখনকার যুগে এমন মেয়ে পাওয়া যায়। পরে কথাকে বাইক ওঠাতেই শক্ত করে জড়িয়ে ধরল। মনে হচ্ছে খুব ভয় পাচ্ছে। কথাকে বাসায় নিয়ে আসার পর মাকে কান্না করে সব বলল। রাগে আমার শরীর খ্যানখ্যান করছে। দুপুরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। রাত 9টার সময় ফোন বের করে দেখে বাবা 5 বার ফোন দিয়েছে। অন্যদিকে কথার নাম্বার থেকে 100+ ফোন এসেছে। তাড়াহুড়ো করে বাসায় গিয়ে দেখে বাবা দরজায় দাঁড়িয়ে আছে। বাবার সামনে যেতেই বললাম, ঘরে নতুন বউ রেখে বাইরে কোনো ছেলে থাকে? আর যদি এমন হয় আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখে কথা আমায় ডাকছে। এই ডাকতেছো কেন, কি হয়েছে? তুমি খাবে না? বাবা খুব বকা দিয়েছে তাই না? এই নাও, হা করো, আমি খাইয়ে দিই। কথাটা বলে মুখের কাছে খাবার তুলে দিতেই একটা থাপ্পড় বসিয়ে দিলাম। খাবারের প্লেটটা ফ্লোরে ফেলে দিলাম। বললাম, তুই কি চাস? আমার জীবনটা তো নরক বানিয়েছিস। আমার বুক থেকে আমার ভালোবাসার মানুষটাকে সরিয়েছিস। এখন আমার বাবার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে আমার সমস্ত সম্পদ তোর করার প্ল্যান করছিস। আমি তোকে এই মাসে ডিভোর্স দেব। একদমই কথাটা বলে নিলাম। কথার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। তোমার সাথে খাবো বলে খাইনি, ক্ষমা করে দিও। এতিম তো, এতিমখানায় বড় হয়েছি, তাই মা বাবার আদর পাইনি। তোমার মা বাবাকে নিজের বাবা মা করে নিয়েছিলাম, শুধু ভালোবাসা চেয়েছিলাম। এতিম হয়ে জন্ম নিলেও সম্পদের প্রতি কোনো মোহ নেই। কথার দিকে চেয়ে দেখে ও কাঁদছে। চোখগুলি লাল হয়ে গেছে। নেকা কান্না থেকে শুরুটা রাগে ফিরে যাচ্ছে। দুই নয়নে দেখতে মন যাচ্ছে না কথাকে। এই এতিম মেয়েটার জন্যই আজ সাথে মরতে বসেছিল। রেগে বললাম, এই তুই এখানে কাঁদবি? প্লিজ তোর অলক্ষণে চেহারা নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। কথাটা বলে শুয়ে পড়লাম। এদিকে কথা সুন্দর করে উঁচু করে শ্বশুরদা কোরআনটা পড়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করলো কেঁদে কেঁদে। নামাজ শেষ করে আজকে মোনাজাতে আল্লাহর কাছে অনেকক্ষণ কাঁদল। মোনাজাত শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। এদিকে ফজরের নামাজের আজান শুনে ঘুম ভাঙতে অবাক হলাম। কথা মেয়েটাকে রাতে এত বকা দেওয়ার পরও জড়ি ধরে শুয়ে আছে। মন চাচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই কি হচ্ছে, ওঠো, আরেকটু ঘুমাই। এই বলে আরো শক্ত করে জড়িয়ে ধরল। এখন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। জোরে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিলাম। আ করে চিল্লানি দিয়ে উঠলাম। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়েছে দেখে কথা ঘুরিয়ে হাঁটছে। মা কথাকে বলল,
মা রাতে ঘুম থেকে উঠে পাঁচুরে ব্যথা পাচ্ছি। কথাটা বলে করুণভাবে আমার দিকে তাকালো। নিজেকে অপরাধী মনে হচ্ছে। পরের দিন বাবা আমাকে আর কথাকে হানিমুনে পাঠিয়ে দিল। আমি সাথীকে বলে সব রেডি করে রেখেছে। আমাদের সাথে সাথীও কক্সবাজার যাবে। সবাই জানবে আমি হানিমুন করতে যাচ্ছি। কথার সাথে কিন্তু না, আমি হানিমুন করব সাথীর সাথে। সাথীকে এসব বলে ফোন রেখে পিছন দিকে তাকাতে দেখে কথা সিলিং ফ্যানের সাথে ঝুলছে।